ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়, লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসছি ন্যারেশন চেঞ্জের উপরে। এর আগে আমি ন্যারেশন চেঞ্জের উপরে অনেক ভিডিও বানিয়েছি, তোমরা সেগুলো দেখতে পারো। আর যদি এর আগের যে ভিডিওটা আমি দিয়েছি যে ন্যারেশন চেঞ্জের ডাউট সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। যে ন্যারেশন চেঞ্জ গ্যারেন্টি সহকারে ন্যারেশন চেঞ্জ শিখবে। তো সাধারণ বাক্যের উপরে যে ন্যারেশন চেঞ্জের ভিডিওটা এর আগের দিনে আমি দিয়েছি, আপলোড করেছি, সেটা অবশ্যই তোমরা কী করবে, সেটা আগে দেখবে, তারপর এই ভিডিওটা দেখবে। তো ন্যারেশন চেঞ্জের আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার আবার রো স্পেলিংটা অনেক ভুল করে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্যের দ্বারা প্রশ্ন বোঝায়, প্রশ্ন করা বোঝায়, তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যে বাক্যের দ্বারা প্রশ্ন বোঝায় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এগুলো কিন্তু জানা প্রয়োজন একেবারে, তোমরা বলবে জানার দরকার নেই স্যার, কিন্তু বেসিক সেন্সটা ক্লিয়ার থাকা দরকার। তাহলে কোশ্চেনের অপর নাম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা দেখবে যে যে বাক্যে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি সহজ করে বলি তোমাদেরকে যে আই অ্যাম, আইটা হলো সাবজেক্ট আর অ্যামটা হলো সাহায্যকারী ক্রিয়া। এটা শেষে কিন্তু ফুল স্টপ হবে। আই অ্যাম, আমি হই। এটা যদি প্রশ্ন করা হয় কিছুই হবে না, শুধুমাত্র এই অ্যামটা আগে চলে আসবে, সাহায্যকারী ক্রিয়াটা আগে চলে আসবে, সাবজেক্টের পরে আসবে, শেষে যা থাকবে তাই শেষে জিজ্ঞাসা চিহ্ন। এটাই হচ্ছে প্রশ্নের নিয়ম। প্রশ্ন সবসময় শুরু হয় সাহায্যকারী ক্রিয়া দিয়ে। সেটা বি ভার্ব হতে পারে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। হ্যাভ ভার্ব হতে পারে, হ্যাভ হ্যাজ হ্যাড। মডাল অক্সিলারি হতে পারে, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইন্ড। আর ডু ভার্ব হতে পারে, ডু ডাজ ডিড। তো আরেকটা জিনিস এখানে বলে দিই, এই কোশ্চেনের দুটো ভাগ, একটা হলো ইয়েস নো কোশ্চেন, একটা হলো ডব্লিউএইচ কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন, কোশ্চেনের দুটো ভাগ, একটা হলো ইয়েস নো কোশ্চেন, যে প্রশ্নের উত্তর হয় ইয়েস হবে না হলে নো হবে, একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কোনগুলো? যে প্রশ্নগুলো হয় বি বি ভার্ব দিয়ে শুরু হবে, মানে এম, ইজ অথবা আর, এগুলো কিন্তু নোট ডাউন করে নেবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে ইয়েস নো কোশ্চেন কাকে বলে? প্রশ্ন তো সবই, কিন্তু যে প্রশ্নের উত্তর হয় ইয়েস হবে না হলে নো। আমি যদি বলি যে হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো, এর উত্তর হয় হ্যাঁ হবে না হলে না হবে, ইয়েস হবে না হলে নো হবে। তাই ওই হ্যাভ দিয়ে শুরু হচ্ছে, তাই এটা হচ্ছে যে ইয়েস নো কোশ্চেন। আর যদি বলি হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, সেখানে কি ইয়েস বা নো দিয়ে উত্তর হবে? হবে না, তাই এটাকে ডাব্লিউএইচ কোশ্চেন বলে। হ্যাভ ভার্ব দিয়ে শুরু হতে পারে, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড। অথবা ডু ভার্ব দিয়ে শুরু হতে পারে, ডু, ডাজ অথবা ডিড দিয়ে শুরু হতে পারে। অথবা মডাল অক্সিলারি দিয়ে শুরু হতে পারে। মডাল কোনগুলো? শ্যাল শুড, শ্যাল শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ইউজ টু, অট টু, মাস্ট। এইগুলো হলো মডাল অক্সিলারি। তাহলে এই সমস্ত জিনিসগুলো দিয়ে যদি প্রশ্ন শুরু হয় তাদেরকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, যাদের উত্তর হবে হয় ইয়েস না হলে নো। আশা রাখছি বুঝে পড়লো। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল অক্সিলারি। এরপরে ডাব্লিউএইচ কোশ্চেন কাকে বলবো? যে প্রশ্নগুলো শুরু হবে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। কোনগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড? হু মানে কে, হুম কাকে, হুজ কার, হোয়াই কেন, হাউ কিভাবে, হোয়াট কি, ওয়ের কোথায়। ওকে, এই সমস্ত দিয়ে প্রশ্ন শুরু হবে। কিন্তু এই সমস্ত দিয়ে যদি প্রশ্ন থাকে, হাউটা দেখতে পাচ্ছ, হাউটা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়নি, তাই এদেরকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। হাউটা হচ্ছে ব্যতিক্রমী ডাব্লিউএইচ। তো এগুলো হলো কোন পার্টস অফ স্পিচ? এগুলো হলো হয় ইন্টারোগেটিভ প্রোনাউন, না হলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, না হলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, পার্টস অফ স্পিচের দিক থেকে। তাহলে এই সমস্ত দিয়ে যদি প্রশ্ন শুরু হয় তাদেরকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। এগুলো কিন্তু কাজে লাগবে, এই জন্য বলছি আমি, এগুলো কিন্তু ভালো করে দেখে নাও। তাহলে ইয়েস নো কোশ্চেন, যাদের উত্তর হবে হয় ইয়েস না হলে নো। যেগুলো হয় অ্যামিজ আর ওয়াজ ওয়ে দিয়ে শুরু হবে, অ্যামিজ আর ওয়াজ ওয়ে দিয়ে শুরু হবে, অ্যামিজ আর বা ওয়াজ ওয়ে দিয়ে শুরু হবে।
আর হ্যাভ ভার্ব দিয়ে শুরু হতে পারে হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে, অথবা ডু ভার্ব দিয়ে ডু ডাজ ডিড, অথবা মডাল অক্সিলারি দিয়ে শ্যাল শুড ক্যান কুড উইল উড মে মাইট উইল কাম এনি ওয়ান মাস্ট অট টু ইউজ টু, এগুলো দিয়ে শুরু হবে। এগুলো কিন্তু ভাইটাল, এই প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে ভাইটাল, এই জন্য এই জিনিসগুলো বলছি আমি। আর ডাব্লিউএইচ কোশ্চেন কাকে বলে, যে প্রশ্নগুলো শুরু হবে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তাদেরকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো। ওকে, এরপরে দেখো যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম আমরা দেখেছি। তো সেখানে কিন্তু প্রথম যে নিয়মটা ছিল সেটা হচ্ছে যে সেই দু ধরনের ভার্বের কথা বলেছিলাম তোমাদেরকে, যদিও সংক্ষেপে বলে দিই একটু, যে এইগুলো যদি থাকে যে হি সেড, হু আর ইউ, তুমি কে, তাই তো? তাহলে এইটা কিন্তু ডাইরেক্ট স্পিচ। কেন ডাইরেক্ট স্পিচ? তোমরা বলবে যে এটা হচ্ছে যে বক্তার কথাটাকে সরাসরি তুলে ধরা হলো এই ইনভার্টেড কমার মাধ্যমে, 6699 ইনভার্টেড কমার মাধ্যমে, তাই একে বলা হয় ডাইরেক্ট স্পিচ। আর ওর কথাটাকে যখন অন্য কেউ বলবে, এই বিয়ের কথাটা যখন অন্য কেউ বলবে, তখন সে কি বলবে যে সে জিজ্ঞাসা করেছিল আমি কে, তাহলে সেটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচ হয়ে যাবে। তাহলে স্পিচের দুটো ভাগ, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন, এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। আর এটাকে যখন করবো যে হি আস্কড হু আই ওয়াজ, সেটা কিন্তু হয়ে যাবে ইনডাইরেক্ট ন্যারেশন, সেটা অন্য কেউ বলবে কথাটা, অন্য কারোর কথাটাকে ইনডাইরেক্টলি বলা হয়, তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। আর যে জিনিসটা মাথায় রাখতে হবে, এর আগের ক্লাসও বলেছি, এর আগের ক্লাসটাও দেখে নেবে তোমরা, এইটা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব, যে ভার্বটা ব্যবহার করে বক্তা কথাটা বলছে বা বক্তা কোনো তথ্য রিপোর্ট করছে, পরিবেশন করছে, তাকে রিপোর্টিং ভার্ব বলে। সোজা কথায় ইনভার্টেড কমা রয়েছে না, এই ইনভার্টেড কমা দেখতে পাচ্ছ তোমরা, এই ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার মধ্যে কথাটা রয়েছে, এই ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি থাকে তাকে রিপোর্টিং ভার্ব বলে, বা যে ভার্বটি ব্যবহার করে বক্তা কথাটি বললো তাকে রিপোর্টিং ভার্ব সঙ্গে আরভি বলে। আর এইটা যে কথাটা বক্তা বলছে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, মানে যেটা রিপোর্ট করা হলো তাকে রিপোর্টেড স্পিচ বলে। স্পিচ মানে কথা, ওকে, বা ন্যারেশনও বলে তাকে। তাহলে এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা হলো রিপোর্টেড স্পিচ। এরপরে চলে আসি যে 1 নম্বর নিয়ম, 1 নম্বর রুলে চলে আসি আমরা সরাসরি। তো দেখে নিলে তোমরা রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি থাকবে তাকে রিপোর্টিং ভার্ব বলে, ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটি থাকবে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, যে কথাটা বক্তা বলছে। প্রথম যে রুলটা, সেই রুলটা হলো যে যখন দেখবে যে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি রয়েছে সেই বাক্যটি দেখতে হবে, সরি 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 এটা জিজ্ঞাসা চিহ্ন হবে বা ইন্টারোগেটিভ সাইন হবে, কোশ্চেন মার্ক হবে। তো এটা প্রশ্নবোধক বাক্য কিনা, তাহলে আমরা দেখলাম যে এটা প্রশ্নবোধক বাক্য। একটু আগে তো স্যার আপনি বললেন যে হু দিয়ে শুরু হচ্ছে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, আর প্রশ্ন সবসময় শুরু হয় সাহায্যকারী ক্রিয়া দিয়ে। দেখো সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট, এটা হচ্ছে প্রশ্নের নিয়ম। আর এটা যদি সাধারণ বাক্য হতো তাহলে কি হতো, এটা আর ইউটা কি থাকতো, ইউ আর থাকতো। আশা করছি বুঝতে পেরেছো, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যখনই প্রশ্নবোধক বাক্য ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ন্যারেশন চেঞ্জ মানে কি, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ, বা ইনডাইরেক্ট ন্যারেশন থেকে ডাইরেক্ট ন্যারেশনে আসার পদ্ধতিকে বলা হয় ন্যারেশন চেঞ্জ। তো যখনই দেখবে যে এটা প্রশ্নবোধক বাক্য, তখনই কি করতে হবে, এই রিপোর্টিং ভার্বটা যেটা রয়েছে ইনভার্ট কমার বাইরে যে ভার্বটি রয়েছে সেটি কিসে পরিণত করতে হবে জানো, সেটি আস্টে পরিণত করে দেবো আমরা, আস্ট। এখানে সেড রয়েছে, সেডটা হচ্ছে সের পাস্ট টেন্স, সে তার পাস্ট টেন্স হলো সেড, থার্ড ফর্ম হলো সেড। তো এখানে সেড, সে থাকলে আস্ক করবে, যদি সেস থাকে তাহলে আস্কস করবে, যদি সেড থাকে তাহলে আস্কড করবে, আস্কের পাস্ট টেন্স। এটা ওয়ান্টেড টু নো করা যেত, কি করা যেত, ওয়ান্টেড টু নো, জানতে চাওয়া, বা ইনকোয়ার্ড অফ, সেটাও করতে পারো তুমি। ওকে, আগে প্রাইমারি সহজ কথায় যারা বিগিনার বা যারা বাচ্চাদেরকে শেখাতে চাইছেন ন্যারেশন চেঞ্জটা, তারা খুব সহজভাবে আগে শেখার চেষ্টা করুন, তারপর আরও অ্যাডভান্স লেভেলে আমরা যাব।
তাহলে এইটা প্রথমে দেখলাম যে প্রশ্নবোধক বাক্য, তাই আমরা এই রিপোর্টিং ভার্বটিকে কিসে পরিণত করে দিলাম, আস্ক পরিণত করে দিলাম। এখানে আস্ক কেন বললাম আরেকবার বলি আমি, এখানে সেড রয়েছে, সের পাস্ট টেন্স রয়েছে বলি আস্কেরও পাস্ট টেন্স করব আমরা আস্ক। এখানে যদি ওয়ান টু নো করতে যেতাম তখন আমাকে করতে হতো ওয়ান্টেড টু নো, মানে জানতে চাওয়া, এটাও করতে পারতাম। হি আস্কের বদলে হি ওয়ান্টেড টু নো করতে পারতাম। হলো, তাহলে প্রথম রুল হলো এইটা আস্ক হয়ে গেল 1 নম্বর রুল। দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ন্যারেশন চেঞ্জ তোমরা করেছো বা যদি ভিডিওটা দেখোনি, এই ভিডিওটা দেখার আগে তোমাদেরকে বারবার অনুরোধ করব আমি, প্লিজ এর আগের ভিডিওটা যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্বন্ধে দেওয়া রয়েছে সেই ভিডিওটা তোমরা দেখো একবার, তাহলে এইটা বুঝতে আরো সুবিধা হবে। এরপর কি করব, এরপর ওই অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করছিলাম, এই ইনভার্টেড কমাটা উঠে গিয়ে কি বসাচ্ছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসাচ্ছিলাম। যদি এটা সাধারণ বাক্য থাকতো, যদি শেষে ফুল স্টপ থাকতো, প্রথমে সাবজেক্ট ভার্ব থাকতো, শেষে ফুল স্টপ থাকতো, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে তো। তো সেই অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকতো তখন ইনভার্টেড কমাটা উঠে গিয়ে দ্যাট বসতো, কিন্তু এখানে তো প্রশ্নবোধক বাক্য রয়েছে, তাহলে এখানে কি বসবে না, এখানে দ্যাট বসবে না, তাহলে কি বসবে স্যার, সেটা তো মজা। এর আগেই ক্লাসটা যখন শুরু করলাম তখন আমি বললাম যে কোশ্চেনের দুটো ভাগ, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যে প্রশ্নের উত্তর হয় ইয়েস হবে না হলে নো হবে তাকে ইয়েস নো কোশ্চেন বলে, তাই তো। আর বললাম যে ডাব্লিউএইচ কোশ্চেন, তাই তো, যে প্রশ্নটা শুরু হবে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বা ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে, তাকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। এটা কি কোশ্চেন বলো তো, তোমরা বলবে স্যার হু ডাব্লিউএইচ রয়েছে তাই এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত শব্দ, ডাব্লিউএইচ শব্দ, যাদের উত্তর ইয়েস বা নো হবে না, কোনোটা নির্দিষ্ট উত্তর হবে। তাহলে এখানে স্যার কি হবে, এখানে এখানে এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি দিয়ে প্রশ্নটা শুরু হয়, হু হুইচ হোয়েন হুম হোয়ার হাউ ওয়াই, তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই থেকে যাবে, তাহলে হুটা থেকেই যাবে, এখানে হুটা থেকেই যাবে। আর এখানে একটা কাজ সবসময় করতে হবে, প্রশ্নবোধক বাক্য মানে আমি এর আগে বলেছিলাম যে এম আইটা হচ্ছে প্রশ্ন, কিন্তু সাধারণ বাক্য করতে গেলে এটা রিভার্স হয়ে যাবে, প্লেসমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। তখন সাধারণ বাক্য হলে কি হবে, আগে আই হবে, তারপরে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ক্রিয়া বা মূল ক্রিয়া, শেষে ফুল স্টপ। এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট, এখানে সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট রয়েছে, আমি একে ভেবে নেবো যে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, তাহলে আর ইউটাকে কি ভেবে নেবো, ইউ আর ভেবে নেবো। ওকে, ইউ আর ভেবে নিলাম, ভেবে নিয়েছি। এরপরে কি করতে হবে, সবসময় বলেছি যে এইখানে 3 নম্বর নিয়ম, নাম্বার 3 রুল। তাহলে প্রথম রুলটা হচ্ছে সেডের বদলে এখানে আস্ক, সেড আছে বলে আস্ক করেছি, বা ওয়ান্টেড টু নো করতে পারো। এখানে যদি সেজ থাকতো তাহলে আস্ক হতো, এখানে যদি সে থাকতো আস্ক হতো, এখানে সেড রয়েছে বলে আস্ক হয়েছে। দ্বিতীয় নম্বর রুল হলো এখানে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় প্রশ্নটা, তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে। এরপরে এখানে যে প্রশ্নের যে মোডটা সাহায্যকারী ক্রিয়া যুক্ত সাবজেক্ট, এটাকে আমরা ভেবে নেব যে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া। ইজ দ্যাট ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হবে, ক্লিয়ার তো হবেই, গ্যারেন্টি একেবারে। এরপরে কে কাকে কথাটা বলছে, কে বলছে, কাকে বলছে আর কার উদ্দেশ্যে বলছে, এটা কিন্তু এসআরএফ সেন্টেন্সও ছিল এর উল্টা, এটা কিন্তু সব বাক্যের ক্ষেত্রে ফলো করতে হবে, কে বলছে কথা, কাকে বলছে, কার উদ্দেশ্যে বলছে। এখানে হি বলছে, এই ছেলেটা বলছে, ছেলেটা কাকে বলছে আমাদের জানা নেই, কাকে বলছে মানে ধরে নেবে যে তুমি তোমাকে বলছে। একটা জিনিস তোমাদেরকে বলি আমি, যে তোমার সামনে কেউ যদি গালিগালাজ করলো, সে কারোকে উদ্দেশ্য করে বললো না, তাহলে নিশ্চয়ই তুমি ধরে নেবে যে গালিটা তোমাকেই দিল। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে এখানে হি বলছে, কাকে বলছে উল্লেখ নেই, তখন ধরে নেবো যে আমাকেই বলছে। তাহলে ইউটা কে এখানে, এখানে ইউটা হচ্ছে আমি, ইউটা হচ্ছে আমি, তাহলে ইউটা কি হয়ে যাবে, এখানে আই হয়ে যাবে, বুঝেছো? ইউটা যেহেতু আমাকে বলছে তাহলে ইউটা আই হয়ে যাবে। আশা করছি বুঝতে পারলো। যখন কে কাকে কথাটা বলছে উল্লেখ থাকবে না, তখন ইউটা কি হয়ে যাবে, ইউটা ধরে নেবে যে আই হয়ে যাবে, মানে আমাকেই বলছে। এরপরে নাম্বার 4 রুল, লাস্ট রুল এবং গুরুত্বপূর্ণ রুল, সেটা হলো টেন্সের নিয়মটা এর আগে বলেছিলাম আমি, তবু আরেকবার একটু ঝালাই করে নিই, যে
অ্যাসার্টিভ সেন্টেন্সে বলেছিলাম আমি, এই নিয়মটা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য কম বেশি, যে রিপোর্টিং ভার্ব, একদিকে লিখছি রিপোর্টিং ভার্ব আর একদিকে লিখছি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ বলি, রিপোর্টিং ভার্বটা যদি, এই রিপোর্টিং ভার্বটা মানে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা রয়েছে, সেই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে এটা টেন্সের রুল। কিসের রুল? টেন্সের রুল, 4 নম্বর রুলটা, নো চেঞ্জ। তাহলে এই দিকটা যদি দেখতে যে আস সে না থেকে শেষ থাকতো বা উইল সে থাকতো, তাহলে এই দিকের টেন্সের কোনো পরিবর্তন হতো না। এখানে পাস্ট টেন্স রয়েছে, এটা আমাদের ব্যাপার, আশা রাখছি বুঝতে পারলে। এরপরে যদি রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটা ধরো যদি পাস্ট টেন্সে থাকে, এখানে তো সে পাস্ট টেন্স সেড রয়েছে, সে পাস্ট টেন্স সেড রয়েছে, তাহলে রিপোর্টেড স্পিচটাও কি হয়ে যাবে? পাস্ট টেন্সে হয়ে যাবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারলে না? দেখো এটা করি তবে বুঝতে পারবে। হি আস্কড হু, তাহলে এই যে সেড রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে রিপোর্টিং ভার্বটা, আর এটা আর রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটাও কোন টেন্সে হয়ে যাবে? পাস্ট টেন্স হয়ে যাবে। তোমরা বলবে যে আরটা পাস্ট টেন্স কি? আর এর পাস্ট টেন্স হচ্ছে এম ইজ আর, বি এদের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ বা ওয়্যার। একবচন হলে সাবজেক্টটা একবচন হলে ওয়াজ হবে ভার্বটা, আর যদি বহুবচন হয় তাহলে ওয়্যার হবে। তাহলে আই পরে কি হবে? আই পরে বলবে স্যার ওয়াজ হবে, আই ওয়াজ, হু আই ওয়াজ, হয়ে গেল, আর কিছুই নেই এখানে, শেষে কিন্তু ফুল স্টপ হবে। তাহলে প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ কিন্তু সবসময় এই বাক্যটা কি বাক্যে পরিণত হবে? সাধারণ বাক্যে পরিণত হবে। সাধারণ বাক্য মানে হচ্ছে সাবজেক্ট, সাহায্যকারী ক্রিয়া, মূল ক্রিয়া, শেষে কি? ফুল স্টপ। এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, শেষে ফুল স্টপ, যাতে হয়ে যায়, এটা হচ্ছে সাধারণ বাক্য। এরপরে ধরো রিপোর্টিং ভার্বটাও পাস্ট টেন্সে থাকলো আর রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে থাকলো। দেখাচ্ছি তোমাদের, এটা মুছি একটু, এটা মুছে দিই, এখানটা মুছে দিই। ধরো এরকম একটা থাকলো যে এটা না থেকে থাকলো যে হু ওয়্যার ইউ, তুমি কে ছিল, এটা যদি থাকতো, তাহলে এই ওয়্যার ইউটাকে আমি কি ভেবে নিতাম? ওয়্যার ইউটাকে ভেবে নিতাম আমি, ওয়্যার ইউটাকে ভেবে নিতাম ইউ ওয়্যার ভেবে নিতাম সাহায্যকারী ক্রিয়া, সাবজেক্ট প্রশ্ন করতে লাগে, আর এটা ঠিক উল্টো করলে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া মানে সাধারণ বাক্য হয়ে যায়। প্রশ্নবোধক বাক্যটাকে আগে আমি সাধারণ বাক্যে ভেবে নেব, ঠিক আছে? তাহলে ইউটাকে কে কাকে বলছে উল্লেখ নেই, তাই ইউটা হচ্ছে আমি, দুটো হচ্ছে আমি, হু আই। এরপর টেন্সের খেলাটা খেলতে হবে। বললাম যে এর আগে এটা সেড ছিল আর এটা আর ছিল, তাই এটা ওয়াজ হয়ে গিয়েছিল, মানে এই দিকটা পাস্ট, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে হয়ে যায়। কিন্তু এখন রিপোর্টিং ভার্বটাও পাস্ট টেন্সে রয়েছে আর রিপোর্টেড স্পিচটাও ওয়ার্ডটা হচ্ছে পাস্ট টেন্স। দুটোই যখন পাস্ট টেন্স থাকবে মাই ডিয়ার স্টুডেন্ট, মাই ডিয়ার ফ্রেন্ড, তখন কিন্তু রিপোর্টেড স্পিচটা কিসে পরিণত হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বা কর্তা বাক্যে যে কাজটি করে বা যার সম্বন্ধে বলা হয়, তারপরে হ্যাড যুক্ত ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পিপি ফর্ম। তাহলে আরেকবার বলে দিই যে রিপোর্টিং ভার্বটা এবং রিপোর্টেড স্পিচটা দুটোই যদি পাস্ট টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের এই অংশটা পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, আই ইউটাকে আই করে দিলাম, এরপরে সাবজেক্টের পরে হ্যাড বসবে, এরপরে মূল ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্বটাকে ওয়ার্ডটা হচ্ছে মূল ভার্ব, এখানে বি ভার্ব মূল ভার্ব হিসেবে কাজ করেছে, ওয়ার্ডটা হচ্ছে মূল ভার্ব এখানে। তাহলে এর থার্ড ফর্ম কি? বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ বা ওয়্যার হচ্ছে পাস্ট টেন্স, তার থার্ড ফর্ম কি বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তাহলে বি ওয়াজ বিন,
am is are be এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, was বা were হচ্ছে পাস্ট ফর্ম, আর তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে been, b double e n, তাই হবে who I had been। আশা রাখছি বুঝতে পারলে, শেষে কিন্তু পুষ্টক হবে, কারণ সব ন্যারেশন চেঞ্জের নিয়মটা হচ্ছে সব বাক্যই শেষ পর্যন্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে বা সাধারণ বাক্যে পরিণত হবে। আমরা দেখেছিলাম ভয়েস চেঞ্জে যে ধরনের বাক্য, ভয়েস চেঞ্জের উত্তরটা কিন্তু সেই ধরনের হবে, কিন্তু ন্যারেশন চেঞ্জে সব ধরনের বাক্য শেষ পর্যন্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। তাহলে এই অংশটা আসলে একটু বুঝতে পারছো। আর একটা অংশ আছে শুধুমাত্র, এটা নোট ডাউন করে নিতে পারো তোমরা। আর একটা, এরপরে বলি, ধরো এই প্রশ্নটা তো ডাব্লিউএইচ কোশ্চেন থাকলো, যদি প্রশ্নটা ডাব্লিউএইচ কোশ্চেন না থেকে ইয়েস নো কোশ্চেন থাকতো তাহলে কি হতো? যদি ডাব্লিউএইচ কোশ্চেনটা বললাম, প্রশ্নবোধক বাক্য প্রথমে দেখলে তুমি, এরপরে তোমাকে লক্ষ্য করতে হবে প্রশ্নটা ইয়েস নো কোশ্চেন না ডাব্লিউএইচ কোশ্চেন, এটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। তখন কি করবে তুমি? এটা যদি থাকলো, যদি হি said to me, he said to me, am I ill, আমি কি অসুস্থ, যদি এরকম থাকতো তাহলে প্রথমেই লক্ষ্য করেছো এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য এটা। তাহলে প্রশ্নবোধক বাক্য মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম আমাকে কি করতে হবে? ফলো করতে হবে। তাহলে প্রশ্নবোধক বাক্য যখনই রয়েছে তখন সেই প্রশ্নবোধক বাক্যটাকে আগে দেখতে হবে এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, কারণ এটা সাহায্যকারী ক্রিয়া দিয়ে শুরু হচ্ছে। তখন বাকি সব নিয়মগুলো একই রকমের মোটামুটি। লক্ষ্য রাখো, হি সেড টুটা কি হয়ে যাবে বলো তো? আস্কড হয়ে যাবে বা ওয়ান্টেড টু নো হয়ে যাবে। সেড আছে, সে পাস্ট টেন্স, তাই আস্কের পাস্ট টেন্স আস্ক করে দিলাম, টু হবে না, কারণ সেড টু মানে হচ্ছে আস্কড, জিজ্ঞেস করা। হি আস্কড মি করে দিলাম, আদর পর্যন্ত করে দিলাম। এরপরে ইনভার্ট কমার উঠে গিয়ে দ্যাট বসবে না, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে বা সাধারণ বাক্যে। প্রশ্নবোধক বাক্যে কি বসে? যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নটা শুরু হয় সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যায়। যদি ইয়েস নো কোশ্চেন মানে সাহায্যকারী ক্রিয়া দিয়ে প্রশ্নটা শুরু হয় তাহলে ইফ কিংবা হোয়াইদার বসাবো, ইফ বসাবো কিংবা হোয়াইদার বসাবো, হোয়াইদার, ইফ কিংবা হোয়াইদার বসাবো, হয় ইফ বসাবো না হলে হোয়াইদার বসাবো, তাহলে হিপ বা হোয়াইদার বসাবো। তাহলে ইফ বসালাম আমি। এরপরে তোমাকে সবসময় বলেছিলাম যে এম আইটা কি ধরে নেবো আমরা ধরে নেবো যে এম আইটা কি আছে? আই এম আছে, তাহলে করতে সুবিধা হবে। আই এম বিল আছে, মানে আমি ধরে নেবো এরকম আছে, এটা ফুল স্টপ আছে শেষে। এরপর আইটা কি বলছে? এখানে কিন্তু সে বলছে আমাকে, তাহলে আইটাকে, আইটা হচ্ছে আমি নয়, এখানে আইটা কিন্তু আমি নয়, সে বলছে তার নিজের সম্বন্ধে, মিশিয়ে নিও না এটাকে। এখানে সে বলছে কিন্তু নিজের সম্বন্ধে বলছে, তাহলে আইটা কে এখানে? হি, এই ছেলেটা বলছে, তাহলে হি। ওকে, তাছাড়া বুঝতে পারলে এটা যদি কোনো মেয়ে বলতো তাহলে কিন্তু এখানে সি হতো, অনেকজন যদি বলতো তা বয়েজ যদি বলতো তাহলে দে হতো। তাহলে হি আস্ক মি ইফ হি, এত পর্যন্ত হলো। এরপর টেন্সের নিয়মটা ফলো করতে হবে। রিপোর্টিং ভার্বটা দেখো সে পাস্ট টেন্স সেড আছে, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটা আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটাও কোন টেন্সে পরিণত হয়? একটু আগেই বললাম পাস্ট টেন্সে হয়ে যায়। তাহলে সেড আছে এখানে, তাহলে এম এর পাস্ট টেন্স কি? ওয়াজ কিংবা ওয়্যার। তাহলে হি এর পরে ওয়াজ বসবে না ওয়্যার বসবে? তখন বলে স্যার হি তো এক বছর, তাই এরপরে ওয়াজ বসবে, হি ওয়াজ ইল। আশা রাখছি বুঝতে পারবে। শেষে ফুল স্টপ। আর একটা দেখাই লাস্ট এটা। এরপর প্রশ্নটা যদি থাকতো এরকমই, যদি he said, comma, do you know me, তোমরা কি আমাকে চেনো? তাহলে এটা প্রশ্নবোধক বাক্য। প্রথমে কি করলাম? হি সেড এর বদলে আস্ক করে দিলাম। এরপর প্রশ্নটা সাহায্যকারী ক্রিয়া ডু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই ইফ কিংবা হোয়াইদার বসবে, এখানে ইফ বসালাম। এরপরে ডু ভার্ব দিয়ে যদি প্রশ্নটা শুরু হয়, একটা জিনিস মনে রাখবে সবসময়, এই জিনিসটা মনে রাখো যে ডু ইউ নো, এই ডামি ভার্বটা, ডু ভার্বটা সবসময় মূল ভার্বের সাথে মিশে থাকে। ওকে, ডু ইউ নো মানে হচ্ছে ইউ নো, এটা লিখে নেবে, লিখে রাখবে, ইউ নো। দুটা নো এর সাথে মিশে আছে, দুটো প্রেজেন্ট ফর্মে আছে,
তাই নোটা প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে। এটা প্রশ্নবোধক বাক্য, এটা সাধারণ হয়ে গেল। ডু ইউ নো মানে ইউ নো। এটা যদি থাকতো ডাজ হি নো, ডাজ হি নো মানে হচ্ছে হি আগে সাবজেক্ট, তারপর ডাজ যুক্ত নো সমান হচ্ছে এই ডামি ভাগটা মূল ভাগের সাথে মিশে থাকে সবসময়, ডু ভাগটা। ডাজ মানে ডু এর সাথে এস বাই এস যোগ হবে, তাই নো এর সাথে এস বাই এস যোগ হবে, হি নোজ। আর এটা যদি থাকতো ডিড আই নো, এটা যদি প্রশ্ন থাকতো তাহলে এটা সাধারণ বাক্য করলে হতো আই ডিড যুক্ত নো সমান নো এর পাস্ট টেন্স হচ্ছে নিউ। এই জিনিসটা কিন্তু জানতে হবে। তাহলে ডু ভার্ব সবসময় মূল ভার্বের সাথে মিশে থাকে। ডু ইউ নো মানে হচ্ছে ইউ নো, ডাজ হি নো মানে হচ্ছে হি নোজ, আর ডিড আই নো মানে হচ্ছে আই নো। এটা জানতে হবে সবসময়, এটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময় এই জিনিসটা। তাহলে এখানে এটা হবে কি, এটা মুছে দিই, উপরেরটা মুছে। তাহলে ডু ইউ নো, তাহলে ইফ বসালাম, এরপরে সাবজেক্টটা এটাকে সাধারণ বাক্যে ভেবে নিতে হবে। সাধারণ বাক্যে কি ভাববো, ডু ইউ নো মানে হচ্ছে কি ভেবে নেবো, আগে ইউ সাবজেক্টটা ইউ, আর ডুটা মূল ভাবের সাথে মিশে থাকবে। ডু যুক্ত নো সমান হচ্ছে যে নো প্রেজেন্ট ফর্মে নো, আর মি ইউ নো মি, এটা সাধারণ বাক্য হয়ে গেল। এরপরে ন্যারেশন চেঞ্জ করতে সুবিধা হবে। কে কাকে কথা বলছে তার উল্লেখ নেই, মানে ইউটা হচ্ছে আমাকে বলছে, তাহলে ইউটা কি হয়ে যাবে, এখানে ইউটা আই হয়ে যাবে। কে কাকে বলছে উল্লেখ নেই, তাই ইউটা ধরে নিতে হবে আমাকে বলছে, তাই তো। তাহলে হি আস্ক ইফ আই, এরপরে টেন্সের খেলাটা খেলতে হবে। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, আর রিপোর্টেড স্পিচটা নো আছে, মানে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচটাও কি টেন্সে হয়ে যাবে, তোমরা বলবে পাস্ট টেন্সে হয়ে যাবে। নো এর পাস্ট টেন্স কি, নিউ, আই নিউ। এরপরে মিটা কি হবে, মিটার, মিটার, ওকে। আই নিউ, এখানে যেহেতু হি রয়েছে, এটা যেহেতু হি রয়েছে, তাহলে এখানে এই মি মানে কাকে, এই ছেলেটা, ছেলেটা এখানে মিটা হচ্ছে যে এই ছেলেটা। কে কাকে কার উদ্দেশ্য বলছে এটা কিন্তু জানতেই হবে, ওকে। এখানে হিটা হচ্ছে, মিটা হচ্ছে হিটা, ছেলেটা। তাহলে এখানে আমি করব যে সে জিজ্ঞাসা করেছিল আমি তাকে জানি কিনা, তাকে, তাহলে মিটা কি হয়ে যাবে, এখানে হিম হয়ে যাবে। এটা ছেলে তো, তাই হিম হয়ে গেল। স্যার এখানে হি হলো না কেন, হিটা তো সাবজেক্টে বসে, এটা তো হিট তো সাবজেক্টিভ ফর্ম, এখানে অবজেক্টিভ ফর্ম হবে, এখানে অবজেক্টিভ ফর্ম হবে, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এখানে এটা যদি সি থাকতো তাহলে এখানে হতো হার, এটা যদি দে থাকতো তাহলে এটা হতো দেম। কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট লক্ষ্য করবে। সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, আর ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অংশের উত্তর পাওয়া যায় তাকে বলা হচ্ছে অবজেক্ট। আমি কাকে জানি, আমি তাকে জানি, তাই এখানে হিম হয়ে গেল এটা। নেক্সট, তাহলে এখন পর্যন্ত আশা রাখছি বুঝতে কোনো অসুবিধা হলো না তোমাদের। এরপরে এটা যদি সেম থাকে, একই রকমই থাকে, এই ডু ভার্ব দিয়ে যদি থাকে, ডু ভার্ব দিয়ে আর একটা দেখিয়ে দিই শেষ। এটা যদি থাকতো he said did you love me, তুমি কি আমাকে ভালোবাসো, ভালোবাসতে। এটা প্রশ্নবোধক বাক্য যখনই দেখছি তখনই আমরা কি করব, এটা প্রশ্নবোধক বাক্য যখনই দেখছি তখন আমরা কি করব, এই রিপোর্টিং ভার্বটা সেডের বদলে আস্ক হয়ে গেল, আস্ককে পরিণত করে দিলাম, আস্ক সেড আছে বলে আস্ক করে দিলাম। এরপরে প্রশ্নটা শুরু হয়েছে ডু ভার্ব দিয়ে, তাই এখানে ইফ কিংবা হয়দার বসালাম, ইফ বসালাম। এরপরে কি ভেবেছি, আমি বলেছিলাম সব সময় ডু ডাজ ডিড দিয়ে যদি প্রশ্নটা শুরু হয় সব সময় ভেবে নেবে যে ডু ইউ লাভ মানে হচ্ছে আগে সাবজেক্ট। এটাকে প্রশ্নটাকে যদি তুমি সাধারণ বাক্যে করতে যাও তাহলে আগে সাবজেক্ট হবে, তারপর সাহায্যকারী ক্রিয়া, তারপরে ভার্ব হবে। ডিড যুক্ত লাভ সমান হচ্ছে লাভের পাস্ট টেন্স লাভ। এটা যদি ডাজ থাকতো আর লাভ থাকতো তখন লাভ হতো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে ইফ, এরপরে ইউটাকে, ইউটা হচ্ছে সে বলছে, কাকে বলছে উল্লেখ নেই, তাই আই হবে, হি আস্কড আই। এখানে টেন্সের খেলাটা খেলো। এরপর সেড আছে, সেডটা পাস্ট টেন্সে আছে, সেডটা পাস্ট টেন্সে আছে, আর এখানে লাভ এটাও পাস্ট টেন্সে আছে। তাহলে দুটোই যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কিন্তু এই রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্টে পরিণত হয়। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম। মূল ভার্বের থার্ড ফর্ম কি, লাভ, আসলে তো মূল ভার্ব, লাভের থার্ড ফর্ম লাভ। যাদের ইডি থাকে না তাদের থার্ড ফর্মটা ইডি থাকে। লাভ মিটা কি হবে, মিটা হচ্ছে সে বলেছিল, তাহলে এখানে মিটা সে, মিটা হচ্ছে এই ছেলেটাই,
তাহলে মিটা এখানে কি হয়ে যাবে, হিম হয়ে যাবে, ছেলে রয়েছে বলে অবজেক্টিভ ফর্মে। আশা রাখছি বুঝতে কোনো অসুবিধা হলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাও, বা কোনো ক্লাসের প্রয়োজন হলেও কিন্তু কমেন্ট সেকশনে আমাকে গিয়ে জানাবে। আর আমি ডিসক্রিপশনের শেষে 2-4টা এক্সারসাইজ দেওয়ার চেষ্টা করবো, সেই এক্সারসাইজগুলো সলভ করে আমাকে অবশ্যই তোমরা দেখাবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করো, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই তোমরা কী করবে, অন করবে পরবর্তী ভিডিওগুলোর লিঙ্ক পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।